নমস্কার, TV9 বাংলায় আপনাদের স্বাগত। কথাবার্তায় আমার সঙ্গে রয়েছেন শ্রী অনিন্দ্য চট্টোপাধ্যায়। মানে এত সাজিয়ে গুছিয়ে বললাম, কিন্তু এর পরেরটা এত সাজিয়ে গুছিয়ে তো হবে না, কারণ যে পরিচয় এবং যাতে আমরা বেশি স্বচ্ছন্দ, আমার মনে হয় তুইটা খুব স্বাভাবিকভাবে আসবে। শ্রী দিয়ে শুরু, তারপর যেই কথাবার্তা এগোবে বিশ্রীর দিকে যাবে। একদম ন্যাচারালি সেইভাবেই যাবে। আমার যেটা মানে খুব জানতে ইচ্ছে করে, অনেক দিন তো হয়ে গেল, সেই উত্তর কলকাতায় গোয়া বাগানের ভেতরে ওই লাল লাল বাড়িগুলো, সবুজ জানলা, সেই জায়গার থেকে আজকের জায়গাটায় এসে পৌঁছে সেখানটায় কোথাও গিয়ে আমরা তো অনেক কিছুই মিস করি, অনেক কিছু হারিয়েছি। ওই জায়গাটা কতটা মিস করিস? খুব মিস করি, খুব মিস করি। তার একটা বড় কারণ হচ্ছে, যে পৃথিবীটায় আমরা জন্মেছিলাম সে পৃথিবীটা বদলে গেছে। ফলে একটা জীবন ছিল একটা পৃথিবীর, আর এখন বেঁচে আছি যে পৃথিবীটা, সেটা আর একটা পৃথিবী। তার কারণ ওই গলি, যে গলি দিয়ে রোজ কলেজ যেতাম বা স্কুলে যেতাম, বৃষ্টি পড়লে জল দাঁড়াতো, প্রচুর লোক যারা কোনো কাজকর্ম করতো না, কিন্তু পাড়াতে তারাই সব থেকে বেশি ভোকাল ছিল পলিটিক্স নিয়ে কি খেলা স্কোর নিয়ে। হ্যাঁ, তো সেই মজাটাই চলে গেছে। সেই ফিরিওয়ালারাও নেই, ওই সময়টাও আর নেই। ফলে নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা, এটুকুই বলতে পারি। সেই সময়টা ওই জন্য ঘুরে ফিরে বোধহয় ওই ছুঁতে চাওয়ার আগ্রহটা তোর কাজের মধ্যে বহুবার ফিরে আসে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। বলে যে মানুষ নাকি আসলে 13-14 বছর বয়স অবধি বাঁচে, তারপর বাকিটা সে নিজেকে রিপিট করে। তো ফলে আমার ওই 13-14 বছরের যেটুকু জীবনের সঞ্চয়, সেটা ভাঙিয়ে আমি এখন খাই। সেটা আমার লেখায় কিংবা গানে বা সিনেমায় বারবার করে ফিরে আসে। যে সময়টা আসে, কারণ আমি এখন থাকি তো একটা ফ্ল্যাটে, কিন্তু আমি যখন গান লিখছি আমি চিলেকোঠার কথা লিখছি। তো ফলে এতে বোঝা যায় যে যে জীবনটা আমরা যাপন করি আর যে জীবনটায় আমরা বাস করি, সে দুটো আলাদা। মানে এখনও তোকে সেই গান লিখতে বা সিনেমার কথা ভাবতে হলে ওই চিলেকোঠায় ফিরে যেতে হয়, ওই লাল দেওয়াল সবুজ জানলায় চলে যেতে হয়। অফকোর্স, একদম। মানে এখনও সেই বাড়িটায় আমি বাস করি যেখানে বৃষ্টি এলে নিচ থেকে মা চেঁচায় যে শিগগির জানলাগুলো বন্ধ কর, নইলে ঘর বাড়ি জলে জলময় হয়ে যাচ্ছে। তো তখন জানলাগুলো বন্ধ করে দিতাম। এখন যদি ওগুলো মনে টনে আসে, আর জানলা বন্ধ করার চেষ্টা করি না। আমরা ধর অনেকেই যে জিনিসটা করতাম বা যে জিনিসটা করতে চাইতাম, যেভাবে বেঁচেছি সেই সময়টা, ওই 13-14 বছর যেটার কথা বললি, সেইটাকে নিয়ে পরবর্তী ক্ষেত্রে বাঁচতে পারিনি। কিন্তু তোর ক্ষেত্রে আমি জানি যে তোর এই বাঁচাটা, অন্তত আমার চোখে এই বাঁচাটা ওই 13-14 বছর না, ওটা আরেকটু এক্সটেন্ডেড। আর সেই সময়টাকে কিন্তু ধরে রেখেছিস তুই, সেটারই একটা আরও এক্সটেন্ডেড ভার্সান হচ্ছে এখনটা। এই সুযোগটা সবাই পায় না। তো এটা ধরে রাখাটা কিভাবে চলে এলো তোর মধ্যে? এইটা না, মানে দেখ, তুই জানিস, তুই আমার বড় হওয়াটা বা আমার কলেজ বেলাটা তুই খুব ভালো করে জানিস। ফলে আমি কি হব এটা সম্বন্ধে আমার কিন্তু কোনো ধারণা ছিল না। আমি যে কলেজে প্যারোডি বানাই কিংবা আমি যে স্কিট করি, সেটা তো আমার চাকরিতে লাগবে না কখনো। ফলে আমি জানি এই কাজগুলো তো আমার এখানেই শেষ হয়ে গেল। তাহলে আমি একটা জিনিস পারতে পারি, আমি সেলসম্যান হতে পারি। যে আমি বিভিন্ন লোককে বাড়ি গিয়ে গিয়ে বলতে পারি, হ্যাঁ এই জিনিসটা আপনি কিনুন। তো এইসব করতে করতে আর একটা স্বপ্ন ছিল সাংবাদিক হওয়ার। কারণ সাংবাদিকতা ভীষণভাবে টানতো, মনে হতো ওই ছাপার অক্ষরে নিজের নাম, এবং একটা রোমাঞ্চের জায়গা ছিল সাংবাদিকতার সঙ্গে। ওই রোমাঞ্চটা না, মনে হতো যে আমি যে কাজটা করব, হয়তো আমি অনেক টাকা রোজগার করব না, কিন্তু এটা এমন একটা কাজ যেটা আমাকে দিনের শেষে মনে করাবে যে হ্যাঁ, আমি একটা এমন কিছু করছি যাতে আমি খুশি আছি। তো সাংবাদিক হলাম, যে কাগজের হলাম সে কাগজটা আবার বন্ধ হয়ে গেল। তো প্রথম চাকরি করতে গিয়ে একটা কোম্পানি উঠে যায়, এই অভিজ্ঞতাও আমার ধারণা অনেক মানুষের হয় না, যেটা আমার হয়েছিল। কিন্তু সেই সময় আমাদের ব্যান্ডের কাজ প্যারালালি চলছে। কিন্তু বিশ্বাস কর, আমি দুঃস্বপ্নেও ভাবিনি আমি কোনোদিন গায়ক হব। আমার বাড়ির লোকও ভাবিনি। আমার মা ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, বোন ভালো গায়, কিন্তু আমি কোনোদিন যে বাসর ঘর এবং ক্যান্টিন ছাড়া গান গাইতে পারবো,
সেটা আমার কিন্তু কখনো ধারণা ছিল না। মানে আমি যতদিনই ধারণাটা হলো যে আমায় গান গাইতে হবে, ততদিন আমি স্টেজে, ততদিনে আমার মাসে 12টা-13টা শো, এবং আমি গান গাইতে গিয়ে আমার গলা ভেঙে যাচ্ছে। তার কারণ আমার কাছে এই আগে থেকে এর প্রিপারেশনই নেই যে আমি এটা করতে পারি। কিন্তু আমার খালি মনে হয়েছে আমার নিজের সম্বন্ধে একটাই অ্যানালিসিস, যে আমার মাথাটা ঠান্ডা, আমি নিজেকে সময় দিয়েছি, আমি ভালো করে ভেবেছি এর জন্য আমায় কী করতে হবে, কী করা উচিত, গানটা কীভাবে শেখা উচিত। তো আমি গান শেখার জন্য সময় পাইনি, কিন্তু আমাকে স্টেজেই যেটুকু শেখার সেটা করতে হয়েছে। একটা পর্যায়ে অবধি আমার নিজের বিশ্বাস ছিল যে শুধু আমার বানানো গান আমি গাইতে পারি। আজকে আমি ভারতের যারা সব থেকে নামকরা মিউজিক ডিরেক্টর প্রায় সবার গান গেয়েছি। এটাও আমার কাছে খুব আশ্চর্যের, যে গায়ক হিসেবে একটা আলাদা, প্লেব্যাক সিঙ্গার হিসেবে একটা আলাদা জায়গা সেটা আমি তৈরি করতে পারলাম। এটা খুব আশ্চর্য আমার কাছে। কলেজে যে গানগুলো লিখতিস, যে গানগুলো ফেস্টে গাইতিস, ওই যে সামনে অত ছাত্রছাত্রী ভিড় করে, তার মধ্যে অনেকেই চেনা জানা, সেই জায়গাটা কমিউনিকেশনটা অনেক সহজ হয়ে যায়, কিন্তু একটা ফ্যান ফলোয়িং তৈরি সেটা সেই সময় থেকে। তার সেই গানগুলোই একটু মডিফাইড ভার্সানে কীভাবে আস্তে আস্তে বদলে যাচ্ছে, তখন কি ওই অভিজ্ঞতাটা সাহায্য করেছে কমিউনিকেট করার জায়গাতে? অফকোর্স, কলেজ যেটা আমায় শিখিয়েছে না, সেটা হচ্ছে কী করে স্টেজ ফ্রাইট কাটাতে হয়। সামনে অনেক লোক হইচই করছে, আর কলেজের ক্রাউড হচ্ছে সব থেকে নিষ্ঠুর ক্রাউড। তোকে একদম মানে রকেট টকেট ছুঁড়ে গালাগাল দিয়ে ধুলোয় বসিয়ে দেবে। তো ওইটা যদি একজন লোক দিনের পর দিন ফেস করে না, তাহলে সে ওখান থেকে উঠে দাঁড়াতে পারে। এভাবেও ফিরে আসা যায়, তার কামব্যাক হতে পারে। সে দাঁড়িয়ে মাথা তুলে না, একটা দিন সে ঠিক করে একটা এক্সটেম্পোর করতে পারবে, বা ঠিক করে সে গানটা গাইতে পারবে যেখানে তার সঙ্গে সবাই হাততালি দেবে। তো কলেজে আমি হাততালি প্রচুর পেয়েছি। আমি যখন গান গাইতে আসি, আমার সামনে যে অডিয়েন্সটা থাকতো, ওই অডিয়েন্সটাকে আমি চিনি। ওই অন্ধকার বা ওই অডিয়েন্স, ওটা আমার কাছে পরিচিত। আমার খালি নিজেকে উন্নত করার দরকার ছিল। সেই চেষ্টাটা আমি করে গেছি, যাতে লোকের যাতে মনে না হয় যে ফ্লুকে গাইছে, এই যাতে গানটা গাইতে পারে, সেই চেষ্টাটা আমি করে গেছি। সেটার জন্য আমাদের ব্যান্ডের উপল, সুরজিৎ, পরবর্তীকালে শান্তনু মৈত্র বা বন্ধুজিৎ গাঙ্গুলি, এরা যারাই আমায় গান গাইয়েছে না, এদের সবার কাছেই আমি প্রত্যেকটা সময়ে নতুন নতুন করে কিছু শিখেছি। তো শেখাটা কাজে দিয়েছে। শেখাটা নিয়ে আমি চাই যে সারা জীবন যেন এই শিখে যাওয়ার প্র্যাকটিসটা আমি রাখতে পারি। যে ধর, আমরা যখন তোকে ফেস্টে দেখেছি, তখন তুই বিভিন্ন রকম ডিবেট করছিস, স্কিট করছিস, প্যারোডি করছিস, ক্রিয়েটিভ করছিস, আবার উপল গান গাইছে বা কোলাজ করছে, চন্দ্রিলেরও আরেকটা টিম ছিল। এই যে সব আলাদা আলাদা জায়গা থেকে এক হয়ে যাওয়াটা, এখন আজকের দিনে দাঁড়িয়ে যখন পেছন দিকে তাকাস, কীভাবে ঘটলো গোটা গল্পটা, কোনখানটার থেকে মানসিক যোগটা তৈরি হলো বলে মনে হয়? একটা বড় জায়গা ছিল যে আমরা কেউ ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়িনি। আমি বা চন্দ্রিল তখন বলতে গেলে লাট খাচ্ছি, কাগজে কাগজে ফ্রিল্যান্স করি, মাঝে মাঝে কিছু টাকা পাই। আর উপল বেচারি তখন ওর ব্যান্ডের সবাই ওকে ছেড়ে তখন চলে গেছে চাকরি বাকরি করতে, কেননা একটা ব্যান্ড তো আর খুব প্রসপেক্টিভ ক্যারিয়ার নয়। আমি আর চন্দ্রিল দুই কার্ড বেকার জয়েন করলাম উপলের সাথে। আমরা গান বানাতে শুরু করলাম, সারা রাত্রির জেগে ডেমো ক্যাসেট বানাচ্ছি, নতুন গান বানাচ্ছি, শোনাচ্ছি, জগৎ সংসারে অনেক কিছু ঘটে চলেছে। কিন্তু আমাদের একটা দুনিয়া তৈরি করতে পেরেছিলাম, যে এইটাই আমাদের একটা খুব আনন্দ আছে, এইটা করতে আমাদের ভাল লাগছে। আমরা জানতাম না কিন্তু এটা আমাদের কোনোদিন কোনো রিওয়ার্ড দেবে কিনা। আমার মনে হয় এই যে সব কিছু ছেড়ে আমরা আমাদের ওই আনন্দটুকু পেতে চেয়েছিলাম না, যে খুঁটে খুঁটে বেছে নাও আনন্দ কণা, ওইটা আমাদের ইনভেস্টমেন্ট হিসেবে তৈরি হলো। তারপর ক্যাসেট হলো, আরও ক্যাসেট হলো, একটা ফ্যান ফলোয়িং তৈরি হলো। আমরা জানতাম না এত বছর আমরা গান গাইবো। আজকে তো 2022, আমাদের দিল্লিতে প্রথম শো করেছি 95। 27 বছর আমি একটা পারফর্মিং আর্টসের সঙ্গে জড়িয়ে এবং এখনও গান গেয়ে চলেছি।
এই মেডিকেল কলেজের সামনে শো করতে যাব। তো এটা আমার কাছে, আমার নিজেকে ফিরে দেখলে খুব আশ্চর্য লাগে। এবং এটা আরেকটা আশ্চর্যের বিষয় যে 27 বছরের জার্নির কথা বললি, একটা ব্যান্ড, আমরা বাংলা আমাদের মানে পারিপার্শ্বিক যে সমস্ত ব্যান্ডগুলো রয়েছে তাদের দেখেছি বহু রকম রূপান্তর হয়েছে, বহু ভাঙা চোরা বেরিয়ে গেছে। তোরা কিন্তু মোটামুটি যা ছিলি তাই রয়ে গেছিস। সেই তুই আছিস, চন্দ্রিল আছে, উপল আছে, তোরা সব একসঙ্গেই আছিস। এই রসায়নটা কীভাবে সম্ভব হলো এতদিন ধরে? খুব ছোট একটা উত্তর দেবো, মানে এটা ধীরে একটু বিতর্কিত হবে, কিন্তু একসময় আমরা ঠিক করেছিলাম যে প্রত্যেকটা ব্যান্ড বা প্রত্যেকটা কিছু যার যেরকম একটা স্লোগান থাকে, যেরকম হয় না যে অলসো মেক স্টিল, একটা ক্যাচ লাইন। তো আমরা আমাদের ব্যান্ডের কি ক্যাচ লাইন দেব? তো চন্দ্রবিন্দু। তো আমার মনে হচ্ছে এইটা হচ্ছে সব থেকে বড় লাইন, যে আমরা কেউ খুব পাকা ছিলাম না। আমরা বিরাট কোনো বাগ মারতে বেরিয়েছিলাম এরকমটা নয়। আমরা চেয়েছিলাম আমাদের মতন একটা খেয়াল খুশির দুনিয়াতে আমরা কিছু গান তৈরি করতে। সেটা ছিল বলে না, আমার মনে হয় যে কিছু মানুষ তারা হয়তো এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ভালোবেসেছে আমাদের। যে সময়টা কলেজ বা যে সময়টা উঠে আসা, যেটার প্রভাব আজও রয়েছে, সেই সময়টা সবার সঙ্গে মিশে কাটিয়েছিস, সবার মধ্যে থেকে কাটিয়েছিস। এই ফেস্টগুলো করা, এটার একটা সুবিধে তো শুধু একটা কলেজ না, অসংখ্য কলেজ এবং ওই সমমনস্ক সমবয়স্ক একদল মানুষকে খুব ভেতরে গিয়েছেন। একদম। সময়টাকে কি বদলে যেতে দেখছিস চারপাশের লোকজন বা ছেলেদের, যে ছেলে মেয়েদের যাদের সাথে তখন মিট করতিস, তাদের ভাবনা চিন্তা ধরন ধারণ আজকের দিনটা কতটা বদলেছে? বদলে যেতে দেখছি। তার কারণ আমরা যখন কলেজে পড়ি যে সময়টায়, সেই সময় আমাদের কলেজের সব থেকে বিখ্যাত ইভেন্ট বলতে গেলে হতো অন দ্য রক্স বা স্কিট। তার কারণ সেটা বা ইংলিশ ডিবেট বা বাংলা ডিবেট বা এক্সটেম্পোর, যেগুলোর মধ্যে না একটা বুদ্ধিমত্তার ছাপ আছে। তো সেইগুলোকেই মানে সেই পার্টিসিপেন্টসদেরই সব থেকে বেশি মান্যতা দেওয়া হতো যে এই ইভেন্টগুলো যেতে। কলেজে আমি পেয়েছি সেটা, সেই সবসময় সেই শিরোপাটা। আজকের দিনে গ্ল্যামার এটাকে খেয়ে নিয়েছে। আজকের দিনে গ্ল্যামার কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস বুদ্ধিমত্তার থেকে। তার কারণ তুই যদি কলেজ ফেস্ট এখন দেখিস, সেখানে কোথায় কে বাইরে থেকে শো করতে আসছে সেটা একটা বড় জিনিস, কোথায় ফ্যাশন শো হচ্ছে, কোথায় কোরিওগ্রাফি হচ্ছে, আর কোথায় কে ডিজে আসছে, এইটা হচ্ছে কলেজ ফেস্টের প্রধান। ফলে পুরো চেহারা চরিত্র কিন্তু বদলে গেছে। ফলে যে লেগাসিটা আমাদের ছিল, আজকে তো দেবাশিসদার কাছ থেকে তো গান বানানো শিখেছি, রবিন রয়ের থেকে স্কিট করা শিখেছি, হ্যাঁ। তো এইটা আমরা বহন করে নিয়ে গেছিলাম কিছু বছর। এখন কলেজ পুরো মানে কলেজের চেহারা চরিত্র ভেঙে চলে গেছে। তার মধ্যে কিছু ছেলেপুলে আছে ওই যে আর ডিবেট করতে চায়, গান লিখতে চায়, স্বপ্ন দেখতে চায়, তারা সংখ্যালঘু হয়ে গেছে। এই যে বদলে যাওয়ার সময়টা, সেই অনুযায়ী কি তোদের গানের ভাষা মানে বা ধরন, এই গোটা গল্পটায় কীরকম বদল আনতে হয়েছে? চেষ্টা করিনি খুব বদল আনার। আমাদের একটা বড় মানে এটা না কপালেরই জোর, অন্য কিছু নয়। সেটা হচ্ছে তোকে পপুলার মার্কেটে টিকে থাকতে গেলে না হিট দরকার হয়। তো এই জনপ্রিয়তাটা তুই যদি না অ্যাচিভ করতে পারিস, তাহলে তোকে পরের কাজটার জন্য ডাকবে না। কারণ আমাদের যে গান গাওয়ার জীবন না, সেটা তো কল শো নির্ভর। আমরা তো আমাদের কোম্পানি থেকে, ক্যাসেট কোম্পানি থেকে বা অ্যালবাম কোম্পানি থেকে অনেক পয়সা পাই না। আমরা যত যে বেশি কল শো পাই, সেই অনুযায়ী আমাদের রোজগার হয়। ফলে আমায় যদি জেলাতে আজকে গান গাইতে না ডাকে না, তাহলে আমি আর গান মানে করতে পারবো না। আমায় নিজে শো অ্যারেঞ্জ করতে হবে। বলতে নেই আমাদের বেশ কিছু গান শুরুর দিকে অন্তত, সেটা কখনো সুইটহার্ট, কখনো খেলছে সচিন, কখনো দুধ না খেলে, সেই গানগুলো কিন্তু ওই জনপ্রিয়তাটা আমাদের দিয়েছে। সে গানের লেখার মধ্যে যে লেয়ারই থাক, আসলে কিন্তু তারা বুঝেছে এই গান শুনে নাচা যায়, তারা আমাদের ডেকেছে। পরবর্তী সময় আমি এখন দেখছি, মানে এখন যেহেতু চন্দ্রবিন্দু এতগুলো বছর হয়ে প্রায় একটা রেট্রোতে মানে সেই দিকে গেছে আর কি,
অন্য গানগুলো মানে বন্ধু তোমায়, কি ভিনদেশি তারা, কি মন, কি আদরের নৌকো, এইটা তোমার গান, এই গানগুলোর একটা আলাদা জায়গা তৈরি হয়ে গেছে। ফলে আজকে যে ছেলেমেয়েরা আমাদেরকে ডাকছে, তাদের কাছে তারা শুধু নাচার জন্য ডাকছে না, তারা আমার মনে হয় যে ওই গানগুলোকে ছোঁয়ার জন্য ডাকছে। এটা তো প্রাপ্তি। এটা ডেফিনেটলি প্রাপ্তি। আমি প্রেসিডেন্সি কলেজে কিছুদিন আগে যখন গান গাইছি, রাত্রির 12টার সময় বন্ধু তোমায় গাইছি, সবাই একসাথে চিৎকার করে গান গাইছে, এটা প্রাপ্তি। এটা তো আমি যখন গান শুরু করেছি কখনো ভাবিনি যে এতগুলো বছর বাদে এই গানটা সবাই মিলে কোরাসে গাইবে। ঠিক এমন একটা সময় এই গানগুলোকে নিয়ে এখনো লোকে এই কনফিডেন্সটা দিচ্ছে, যখন গানের ভাষা, গানের কথা অদ্ভুত রকম হয়ে যাচ্ছে চারপাশে, বহু সস্তার জায়গাতে, এবং তোকে এখন প্রচুর সিনেমায় সঙ্গীত পরিচালনা করতে হয়, প্লেব্যাকও করতে হয়। যখন ওই বাজার চলতি গানগুলোকে গাইতে বলা হয় বা ওই রকম ডিম্যান্ড আসে যে সঙ্গীত পরিচালক হিসেবে ওরকম গান বানাতে হবে, তখন কোথাও গিয়ে একটা কালচারাল শক হয় না? কালচারাল শক হয়, কিন্তু আমার কাছে না, মানে আমার যেহেতু চিরকাল ইচ্ছে ছিল আমি ভালো কপি লিখবো, বিজ্ঞাপনে কাজ করব, ফলে ফরমাইশি কোনো জিনিস যদি আমায় বলে না, আমি সেটাকে এখনও খুব চ্যালেঞ্জ হিসেবে দেখি। আমি কিছুদিন আগে একটা গান করেছি, মানে আমি বেলা শুরু যেরকম টাইটেল ট্র্যাক করছি, কবির সুমন গিয়েছে, সেটা আদ্যন্ত একটা সিরিয়াস গান, খেলা কি শেষ না নাকি বেলা শুরু, মানে সেটার লিরিক একদমই আলাদা। আবার একই সঙ্গে আমাকে কিছুদিন আগে একটা চ্যানেল থেকে অফার করেছিল একটা সিরিয়ালের গান করার জন্য, যার শিরোনাম হচ্ছে টুম্পা অটোওয়ালি। আমি তারও গান করেছি। আমার কিন্তু এটা নিয়ে কোনো ছুতমার্গ নেই, গানের উঁচু নিচু নেই, খালি আমি বলছি যে যখন আমাকে কেউ গান তৈরি করতে বলছে, তার সিচুয়েশনটা কি, তার ডিমান্ডটা কি, সেটা বুঝে গানটাকে তৈরি করা, এটা আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। সেটা ডেফিনেটলি আমি করে যাব। এই যে সময়টায় উঠে আসা, সেই সময় হঠাৎ করে সুমন চট্টোপাধ্যায়ের নাম শোনা গেল, যাদবপুরে শো করছেন, একদম অন্যরকম, এবং তারপর থেকে সুমন চট্টোপাধ্যায় একটা ফেনোমেনন হয়ে যাওয়া, এটাকে কীভাবে দেখিস তোরা? তো খুব সুমনের গান প্রথম শুনেছি তো মনে হয় যে ক্যাটিদের স্কিটের শোতে, যেখানে ওরা ওই মানে আমাদের জন্য গানটা তোমাদের জন্য করে ওরা গাইতো, ওদের প্রথম জিজ্ঞেস করেছি কার গান এটা, কোন ইংরেজি গান থেকে ঝেড়েছিস? তখন সম্রাট বলল যে মামা একটা লোক এসছে, এ জার্মানি থেকে এসে গেছে, এ বাংলা গান বানাচ্ছে, দারুণ গান বানায়। তাই নাকি? তারপর আমরা তাকে আস্তে আস্তে কাল্টিভেট করতে শুরু করলাম, শোতে যেতে শুরু করলাম। ফলে সুমনদার আমার যেটা খুব ভালো লাগার, যে সুমনদাকে আমি আবিষ্কার করেছিলাম সুমনদার একদম গোড়ায়। মানে সুমনের গান সবারই ভালো লেগেছে, তার পরবর্তী সময়ে বিভিন্ন রকমের ইম্প্যাক্ট আছে, কিন্তু আমি প্রথম অ্যালবাম বেরোনোর আগে তার গান শুনেছি, এবং তার প্রথম অ্যালবাম যখন প্রকাশিত হয় কলা মন্দিরের বেসমেন্ট, সেখানে আমিও হাজির ছিলাম। 90-এর বাংলা গান বাজনার যে সিনারিওটা না, তার মধ্যে একটা রিভলিউশন আছে। আমি ফিরে এখন যখন তাকাই 30 বছর আগের ওই সময়টা আমি মিস করি। 90s আমার কাছে একটা খুব আগুনখোর সময়। ওই আগুনটা যদি ভিতরে না আমাদের থাকতো, এতগুলো দিন আমরা কাজ করতে পারতাম না। সেই আগুনটা কি এখন মিসিং? মিসিং নয়, কিন্তু এখন আমি বলছি এতগুলো বছর পেরিয়ে আসার পর আমার মনে হয় যে কাজ ভাল লাগবে সেই কাজ করব, যে অনুষ্ঠান ভাল লাগবে সেই অনুষ্ঠান করব। ফলে এখন আমি বলছি একটু চুজই হব আস্তে আস্তে। এখন তো বয়স হচ্ছে, ফলে সেই বয়সটা অনুযায়ী পছন্দের কাজগুলো করব, পছন্দের লোকের সাথে কথা বলবো, পছন্দের খাবার খাবো। এই যে সুমন চট্টোপাধ্যায়ের কথা বলছিলি, যে উনি প্রথম অ্যালবাম বেরোনোর আগের থেকে কাল্টিভেট করা শুরু করেছিস, তারপর সুমন চট্টোপাধ্যায় বিভিন্ন বিবর্তনের মধ্যে দিয়ে কবির সুমন হয়ে আজকের বিতর্কিত কবির সুমন, সবটা এই বিবর্তনটা কিভাবে দেখিস? একজন শিল্পী না, মানে সবসময় আমি মনে করি তার জীবনটা নড়বড়ে সাঁকো দিয়ে হাঁটার। সুমনদা যে জাতের শিল্পী না, ফলে তার জীবনে এই উত্থান পতনটা সবসময় ঘটতে থাকবে। তার যদি গানের দিক থেকে দেখি, আমি সারি এটুকু বলবো যে একটা সময়ের পর যে গানগুলো শুনে আমাদের জেগে ওঠা, যে গানগুলো শুনে আমাদের, সেই গানগুলো আমি মিস করেছি। মঞ্চে সুমনকে দেখতে পাওয়ার যে একজন রাগী মনন, তাকে যে আমরা মঞ্চে দেখতে পেতাম, সেটা আমি মিস করি।
সেটা মিস করি। মনে হয় সুমনদার বয়স হয়েছে। এবং এই যে বললেন না যে একজন শিল্পীর জীবনটা একটা সাঁকোর ওপর দিয়ে যাওয়া, সেটার সাম্প্রতিকতম নিদর্শন তো বোধহয় রূপঙ্কর। অবশ্যই, অবশ্যই। কোথাও গিয়ে রূপঙ্করের একটু বেশি বিচার হয়ে যাচ্ছে কি? অফকোর্স, তার কারণ এখন তো মানে সত্যি আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া তারা নিজেরাই সব বিচারের ভার নিয়ে নিয়েছে। এই যে তোমার ওপর নাই ভুবনের ভার, এটা তার অন্তত বোঝা উচিত। একটা সত্যি সত্যি খাপ পঞ্চায়েত বসানো উচিত নয়, তাকে নিদান দেওয়া উচিত নয়। রূপঙ্কর বলেছে, রূপঙ্করের বলার টোন আমার পছন্দ হয়নি, যেভাবে কথাটা বলেছে সেটা আমার পছন্দ হয়নি, কিন্তু এসব সত্ত্বেও আমি বলবো ও কিন্তু একটা অভিমানের জায়গার কথা বলতে গেছে। হয় সবাই সমান আর্টিকুলেট নয়, তো যে কথাটা যেভাবে বলার কথা সেভাবে ও বলতে পারেনি। যেদিনও বলেছে সেদিন রাত্রিবেলা এই দুর্ঘটনাটা ঘটেছে, যেটা অনভিপ্রেত ঘটার কথা ছিল না। দুটো একসাথে মিলে গেছে, মিলে গিয়ে জিনিসটা আগুনের মতন ছড়িয়ে পড়েছে। কিন্তু আমি বলছি আমরা যেন ভুলে না যাই, রূপঙ্কর এতগুলো বছর আমাদের এত ভালোবাসার গান শুনিয়েছে। প্রচুর মানুষ আছে যারা কিন্তু রূপঙ্করের ফ্যান, আমিও তাদের মধ্যে একজন। ফলে তাকে বিচার করতে গিয়ে, তার কথা বলা বিচার করতে গিয়ে তার গানগুলো যেন আমরা ভুলে না যাই। আমি একটু অন্যভাবে, মানে রূপঙ্করের বক্তব্যটা যদি একটু অন্যভাবে তোর কাছে কিভাবে আসে সেটা, মানে তুইও কি সত্যি এটা মনে করিস যে এখনো আমাদের এখানে যা আছে সেটাকে ধরে আমরা এখানকার মানুষের পছন্দ অপছন্দের জায়গাটাকে স্যাটিসফাই করতে পারি? মনে করি, অফকোর্স মনে করি। তার কারণ কিন্তু আমি মনে করি যে সেখান থেকে আমরা অনেক দূরে চলে গেছি। তার কারণ হচ্ছে যে বাংলা ভাষা যে ভিতটার ওপর দাঁড়িয়ে আমরা কাজ করি, সেই বাংলা ভাষা তার গৌরব কৌলিন্য সব হারিয়েছে। আমারও বক্তব্য এটা যে অন্য ভাষার সমস্ত জিনিস অবশ্যই দেখুন, অবশ্যই হ্যারি পটার পড়বেন, কেন পড়বেন না, কিন্তু তার সাথে একটু বুড়ো আংলাও কিন্তু পড়তে হবে, হৃদয়কেও কিন্তু ভালোবাসতে হবে। একটা এরকম জনপ্রিয় চরিত্র যেটা তুই ছিলি কলেজ থেকে আজ পর্যন্ত, এটা এটা পাও না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই জনপ্রিয়তাটা আজকে তো রাজনীতির দরবারে এটার বিরাট ডিম্যান্ড। জনপ্রিয় হয়েছে, সে রাজনীতিতে আসছে না, এটা খুব খারাপ। টানাটানি হয়নি তোকে নিয়ে? একেবারে হয়নি বলবো না, কিন্তু আমার নিজেকে এখনো মনে হয় না যে আমি রাজনীতির জন্য ততটা যোগ্য মানুষ। আমার সহযোদ্ধাদের অনেককে আমি দেখি যে তারা রাজনীতিতে যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, নিশ্চয়ই তাদের কোথাও একটা এটা একটা কল আসার মতন, মানে সেই কলটা তারা পেয়েছে, আমি এখনো পাইনি। আমি এখনো কিন্তু আমার সিনেমা, আমার গান, এইসবই আমি বুঁদ হয়ে রয়েছি, সেটাকে আমি বেশি ভালোবাসি। মানুষের সেবা করার যে জায়গাটা, হ্যাঁ মানুষকে আমি ভালোবাসি, কিন্তু মানুষকে আমার এই কাজগুলো দিয়ে আমি ভালোবাসতে চাই। ফলে সেরকমভাবে আসেনি। আর আরেকটা যেটা রয়েছে, সেটা আমাকে একটুখানি সত্যি খারাপ লাগা দেয় রাজনীতির ক্ষেত্রে। আমি বলবো আমার খারাপ লাগার জায়গাটা হচ্ছে ইনটলারেন্স। মানুষের তো মত থাকতে পারে, কোনো একটা জিনিস খারাপ হতে পারে, সেই খারাপ হওয়াটাকে না এখন আর লোকে সহজভাবে নেয় না, ভাবে উদ্দেশ্য আছে, এই নিশ্চয়ই অন্য দলের লোক। আমরা যখন ফেস্ট করতাম ওই সময়টায় একটা কথা ছিল যে অবসিনিটি, তাদের নাম্বার কাটা যেত। এখন এই অবসিনিটির যে সীমারেখাটা, সেটা যেখানটায় ছিল কাঁটাতারটা কি অনেকটা শিফটেড হয়ে গেছে? কাঁটা তারটা শিফটেড হয়ে গেছে বলবো না, আমি বলছি যে মানুষজনের কাছে এগুলো হয়তো সহজ হয়ে গেছে। আমরা যখন ধর মানে বড় হচ্ছি, সেই সময় যেরকম বাঙালি বাড়িতে মদ্যপানটা একটা খুব নিষিদ্ধ ব্যাপার ছিল, মানে তার মধ্যে একটা হাস ব্যাপার ছিল, যে সেটা নিয়ে কেউ কথা বলতো না। আজকে সেটা যেরকম সহজ হয়ে গেছে, আমি বলছি অবসিনিটির অনেকগুলো জিনিস সেগুলো মানুষের কাছে ততটাই সহজ হয়ে গেছে। এই দুটোর মধ্যে কোনো ইন্টারলিঙ্ক নেই। আমি বলছি না যে এটার জন্য এটা বেড়েছে, কিন্তু আমি উদাহরণ হিসেবে বলছি যে এখন মানুষজন অনেক বেশি এই সমস্ত ক্ষেত্রে সহজে বলতে পারে এই কথাগুলো। আর সোশ্যাল মিডিয়া এসে তো মানে ফ্লাডগেট খুলে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে মানুষ যখন আজকে লেখালেখি করছে, আমি দেখি যে সেখানে মানে গালাগালের বন্যা বইছে। সবাই যদি নিজেকে নবারুণ ভট্টাচার্য ভাবে তাহলে তো খুব মুশকিল না?
ভাষা ব্যবহারের ক্ষেত্রে বা খিস্তি ব্যবহারের ক্ষেত্রেও না, তাকে তো কিছু জিনিস শিখতে হবে। এই যে বদলে যাওয়া এই সময়টা, যে সময়টা অসহিষ্ণু, যে সময়টার শ্লীলতা অশ্লীলতা রুচি সমস্তটাই বদলে যাচ্ছে, এর কোনো প্রভাব তোর কাজকর্মে বা তোর যে সৃষ্টিগুলো সেগুলোর মধ্যে পড়ে না? অফকোর্স পড়ে। তার কারণ আমরা যে কাজটা করি সেই কাজটা সবসময় কিন্তু মানুষের সামনে গিয়ে দাঁড়াবার, যখন আমি শো করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি তো অডিয়েন্সের একটা বদল ঘটছে, সব কিছু হচ্ছে। কিন্তু সেটা তো হবে, সেটা তো এতগুলো সময় ধরে না। এই যে 3 দশক ধরে আমরা গান গাইছি, তো মানুষজন তো একই থাকবে, এটা হতে পারে না। আমি যদিও সত্যি সত্যি বলতে কি কিছুটা আশাবাদী। আমি এই যে প্রেসিডেন্সি শোটা করলাম, বা আরও এখন কলেজ শো, এই মেদিনীপুরের শো করলাম, তাতে প্রচুর ছেলেমেয়েকে এসে দেখি তারা গান নিয়ে আবার কথা বলছে। তারা আবার গানের লিরিক কেন এটা এরম লিখেছি, বা কেন ওরকম আপনি লিখেছিলেন, এগুলো প্রশ্ন করছে। মানুষ যদি প্রশ্ন করতে পারে, দুটো জিনিস নিয়ে আমার সাথে তর্ক করতে পারে, আমাকে যদি এসে বলতে পারে অনিন্দদা এটা কিন্তু আমার পছন্দ হয়নি, তো এটা যদি সে সহজভাবে আমায় বলতে পারে না, তাহলে তার সাথে একটা ইন্টারাকশানে যাওয়া যায়। আমি শুধু যদি আমার সাথে কেউ সেলফি তুলে চলে যায়, আমার খুব দুঃখ হয়। এই ধর, যেহেতু আমাদের ওই সময়টা আমরা দেখেছি যে স্কিট বা অ্যাড স্পুফ করতিস, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টগুলোকে অন্যভাবে নিয়ে আসা, আজকে অ্যাডও বদলাচ্ছে, স্কিটের বদলে যদি আমরা স্ট্যান্ড আপ কমেডিটাকে ধরি সেটার ধরনটাও একটু অন্যরকম হচ্ছে, কিন্তু তার মধ্যে কোথাও গিয়ে আমরা প্রথম সিনেমাতে তার একটা ছাপ হয়তো দেখেছিলাম ভূতের ভবিষ্যতে, যেখানটায় সেই কিছু কথার পান, কিছু ভাঁজ এগুলো ছিল। পরবর্তী ক্ষেত্রে যখন অনীক দত্তকে ওই ধরনের কাজকর্ম করতে গিয়ে, যেখানে সিনেমার আড়ালে কিছু বক্তব্য, কিছু বার্তা আছে, দিতে গিয়ে দেখা যায় যে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, তখন সমসাময়িক চলচ্চিত্রকার হিসেবে, পরিচালক হিসেবে নিজের কোথাও গিয়ে কোথাও লাগে না? দেখ, প্রত্যেক মানুষের একটা স্ট্যান্ড থাকে যে সে কি বলবে বা কি করবে। অনেকদার মনে হয়েছে অনেকদা বলছে, অনেকদা একটা কোনো নিশ্চয়ই কোনো বিশ্বাস থেকে বলছে, একটা জায়গা থেকে বলছে। অনেকদার কোনো ক্ষোভেরও জায়গা হতে পারে, বা সেটা তার নিজস্ব ধরন হতে পারে। এবার সেটা সরকার পক্ষের পছন্দ হতে পারে বা অপছন্দ হতে পারে, কিন্তু অনেকদাকে আমি জাজ করব ওই কথাবার্তাগুলো বলার জন্য নয়। অনেকদাকে অপরাজিত দিয়ে জাজ করব, অনেকদাকে ভূতের ভবিষ্যৎ দিয়ে জাজ করব, বা অনেকদাকে অজস্র সফল বিজ্ঞাপন দিয়ে আমি জাজ করব। কারণ আমার কাছে প্রাইমারি জিনিসটা, একজন মানুষ আর্টিস্ট কি আর্টিস্ট নয়, সে পলিটিক্সের কোথায় কি করছে সেটা নিয়ে আমি এতটা চিন্তিত নই। আমি লোকটার ট্যালেন্ট নিয়ে চিন্তিত, সেইটা বেঁচে থাক। যেভাবে নন্দনে তার সিনেমা হল পাওয়া নিয়ে, মানে এটা নন্দন একটা হয়তো সামনে একটা ছোট্ট ছবি, কিছুদিন আগে অবধি যেটা শোনা যাচ্ছিল যে এই বাংলাতে সিনেমা বানালে সেটাকে রিলিজ করানোটা একটা বড় সমস্যা হয়ে যায়, চেন পাওয়া, হল পাওয়াটা একটা বড় সমস্যা হয়ে যায়। তোকে এরকম কিছু ফেস করতে হয়েছে? আমার করতে হয়নি। তার একটা বড় কারণ, আমার যারা প্রডিউসার ছিল, কখনো সুজিত সরকার, কখনো শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কিংবা কখনো SVF, তারা এতটাই ইকুইপড যে এটার দিকে সত্যিই আমাকে নজর করতে হয়নি। আমি শুনেছি যে সত্যি অপরাজিত নন্দনে জায়গা পায়নি, কিন্তু আমার ধারণা নন্দনে সিনেমা বোধহয় কিছু কিছু চলছিল আর কি। ফলে আমি জিনিসটা এক্স্যাক্টলি ভালো করে জানি না। এটুকু খালি বলবো যে নন্দন হয়তো পাইনি, কিন্তু অভিনন্দন অনেক বেশি পেয়েছে। আমার একটা কথা বল, তোর গানগুলোর সবকটার পেছনে অনেকগুলো, মানে যে সময়টা পর্যন্ত জানি কলেজের বহু গান, তো পরবর্তী ক্ষেত্রে চন্দ্রবিন্দুর হিট গান, সেগুলোর মানে শুরুটা, তার পেছনে গল্পটা, তৈরি হওয়ার গল্পটা, সেটা বেশ ইন্টারেস্টিং। লোকজনের সাথে দু একটা গানের, মানে সুইট হার্ট বা ওই ধরনের গানগুলো একটু শেয়ার কর না। সুইট হার্ট আমি লিখেছি ক্যালিডোনিয়া পেন্টাথলনে গাইবো বলে। প্রথম সুইট হার্ট গিয়েছি ক্যালিডোনিয়া পেন্টাথলন 89। সুইট হার্টের কিন্তু বেসিক টিউনটা, সেটা কিন্তু দেবাশিসদার একটা জায়গা থেকে আমার পাওয়া। দেবাশিসদার শোনার ছিল একটা কোনো গান, সেটা দেবাশিসদারই বোধহয় বানানো বা কিছু, আমার এত ভাল লেগেছিলো, আমি পরে গানটাকে ক্রিয়েট করি। তো করে গানটাকে অন্য আমার মতন একটা চালে বানিয়েছিলাম আর কি।
তো সেটা পরে ও বলেছিল যে ভাল লেগেছে গানটা। তো ফলে ওইটা হচ্ছে শুরু। তো পরবর্তীকালে যখন অ্যালবাম করলাম না, তখন সুইটার্ড গানটাই আমাদের অ্যালবামের প্রথম গান ছিল। তার মূল কারণ ছিল সেই গানটা বহু পুরনো ঘটনা, পুরনো কাসন্দি ঘেঁটে লাভ নেই, একজন সিঙ্গার গাইতেন স্টেজে। তো কোথাও মনে হচ্ছিল গানটা হাতছাড়া হয়ে যাচ্ছে। গানটা যেমনই হোক, যতটাই সেক্সিস্ট হোক বা খারাপ হোক, কিন্তু গানটা তো আমার গান। তো আমার মনে হয়েছিল গানটা কোথাও একটা কোনোভাবে রেকর্ড হয়ে থাকা দরকার। আমার জীবনের স্টুডিওতে গাওয়া প্রথম গান সুইটহার্ট, যে গানটা আমি অন্ততপক্ষে ক্যান্টিনে 1000 বার বা তার বেশি গিয়েছি। এবং সেখান থেকে আজকে ট্যাপাটনির যে গান, টাপাটিনি গানটার হিস্ট্রি এটা যে যখন শিবু একটা ওরম গান বললো, ওরা ব্রিফ করলো, ওরা একটা প্রচলিত গান ব্যবহার করতে চাইছিল। তো আমি বললাম প্রচলিত গান তো সবসময় ব্যবহার করা হয়, আমাকে একবার সময় দে, আমি একটু মুখরাটা বানিয়ে দেখি যে এরকম একটা কিছু বানানো যায় কিনা। আমার মনে পড়লো আমার বোন যখন নাচ শেখে, সেই সময় নাচের স্কুলে কিছু গান ছিল, অদ্ভুত অদ্ভুত গান হতো না, যেগুলো মানে আমাদের ছোটোবেলায় শোনা। তো সেই রকম একটা ধুন নিয়ে কিন্তু আমি আশ্বিন ফাগুন মাসে আমি শুরু করেছি লেখা। আর কিছুটা লাইন, এই যে ইনি বিনি টাপাটিনি, যে লাইনগুলো এখন সবচেয়ে জনপ্রিয় হয়েছে, গোটা পশ্চিমবঙ্গ গাইছে আর নাচছে, এই লাইনগুলো কিন্তু আমার লেখা লাইন নয়। এই লাইনগুলো লেখা কিন্তু কল্যাণী দত্তর, যার পিঞ্জরে বসিয়া লেখা। ওনার একটা বই আছে যেটা আমার ভীষণ প্রিয় বই, বইটার নাম হচ্ছে প্রবাদমালা, পুরনো বাংলা প্রবাদের সেটা একটা কালেকশন, থিমার বই। ওই বইটা আমি মাঝে মাঝে উল্টে পাল্টে দেখি এই কারণে অনেক ঘরোয়া পুরনো শব্দ আমি ওখান থেকে শিখতে পারি। আমাদের মা জেঠিমাদের কথা যখন আমরা শুনি না, সেখান থেকে আমরা ওই প্রবাদটুকু শিখতে পারি। যেটা শিখে না সেটার মধ্যে ওই একটা বাংলা ভাষার একটা প্রবাহমানতা আছে। তো প্রবাদ আমাদের সেইটা শেখায়। ইনিবিনি টাপাটিনি টানাটুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা, উলোকুটি ধুলোকুটি গৌরী হেনজি, তোর কপালে বুড়াবর করবো আমি কি। এ আমাদের পুরনো বাংলায় যে বিবাহের গান, বিয়ের গান, তার কোনো একটা প্রবাদ সেখান থেকে আমি তুলে এনে সেটা সুর বসিয়েছি। আমি ওটা ক্রিয়েট করিনি, কিন্তু বোঝা যাচ্ছে যে যেটার সাথে এতটা রুটের যোগ থাকে সেটা জোর কোথায়। সেই কারণে আজকে টাপাটিনি এত বড় হিট। নিজের সাম্প্রতিককালের যে কাজকর্মগুলো, বা এই যে বলছিলেন না নিজের মনের আনন্দে এখন কাজ করছি, যেটা ভাল লাগছে সেটা করব, যেটা ভাল লাগে না করব না, এই ভালো লাগার মধ্যে করেছিস এবং ভালো লাগাটাকে নিজে উপলব্ধি করেছিস, এরকম কি কাজ করেছিস এই মুহূর্তে? এখন খুব খুশি হয়ে রয়েছে, চন্দ্রবিন্দুর 10 নম্বর অ্যালবামের কাজ চলছে, ফলে স্টুডিওতে কিছুদিনের মধ্যেই ঢুকবো, নতুন গান গাইবো। যে গানগুলো কোথায় বেরোবে কী হবে কিচ্ছু জানি না, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যখন একটা ক্যাসেট কোম্পানিও ঠিকভাবে কাজ করে না, সব কিছু প্রায় উঠে ফুটে গেছে, সেরকম সময় আমরা একটা অবাস্তব জিনিসের স্বপ্ন দেখছি, আমরা 10 নম্বর অ্যালবাম করব। ফিজিক্যাল ফরম্যাটই নেই, তো স্বপ্ন দেখছি। তো ফলে আমার মনে হচ্ছে যে এটা যেন আমরা পিছিয়ে গিয়ে আজ থেকে সেই আমাদের প্রথম ক্যাসেট যেরকম করেছিলাম সেরকম একটা সময়, যে আমরা গানটা বানাতে যাইনি, তারপর কি করব জানি না। ফলে সেটা নিয়ে খুব খুশি হয়ে রয়েছি। চিত্রনাট্যের কাজ নিয়ে মেতে আছি, পুজোর সংখ্যা একটু উপন্যাস লেখার কথা। আর এই বছরটা প্রচণ্ড বেড়াবো। এই বছরে একটা অয়নিন্দ ট্যুর আছে, স্কটল্যান্ড ইউকে সেখানে আছে, ফিরে এসে দুবাই শো আছে, ইউএসএ চন্দ্রবিন্দু ট্যুর আছে, তারপর ওয়ার্ল্ড কাপ দেখতে যাব। ফলে শুটিংয়ে হয়তো নতুন করে ঢুকবো না, কিছু বিজ্ঞাপন বা এসব ছাড়া। বাকি সময়টা মানে অন্তত 2022 ভরে রয়েছে সব কিছু নিয়ে। তুই বলছিলি তোর লেখা কিছু একটু দর্শকদের সাথে তুই শেয়ার করতে চাস, কিছু কর না। আমি না মাদার্স ডেতে একটা লেখা লিখেছিলাম, লেখাটা পরে দু একটা রেডিও চ্যানেলে মীর বোধহয় পড়েছিল। তো ওই লেখাটা আমি এবারে ইউএস টুডেও দু এক জায়গায় পড়েছি, পড়বো, ছোট লেখা একটা অবশ্যই। তো লেখাটার নাম হচ্ছে মা কলিং। ঠিক যে মুহূর্তে আপনি ব্যস্ততার ব্যতিব্যস্তে ভয়ঙ্কর রকম খাবি খাচ্ছেন, তুলকালাম ঝামেলার সাঁকো ধরে নড়বড় করে হাঁটছেন, প্রচণ্ড কাজের চাপে ছিঁড়ে চ্যাপটা ও জবুথবু, কান মাথা ভোঁভো করা জীবনের এইসব বিটকেল ঝড়ঝঞ্ঝা টাইমে অনিবার্যভাবে আপনার মার একখানি ফোন আসবে। আপনি তখন এক পা জলে এক পা ডাঙায় কুমির তোর জলকে নেমেছি খেলছেন,
সেই সময় ফোন পাখি গেয়ে উঠবে হিন্দি গান গেয়ে। অগাধ ব্যস্ততা ও হুজ্জতির ভিড়ে মায়েরা ফোন করে থাকে জেনারেলি। হ্যাঁ হ্যালো মা, 1 মিনিট, আমি একটা ইয়ের মধ্যে আছি বুঝেছো। ঠিক আছে বাবু, বেশি টাইম নেব না তোর। আজকে এসছিল জানিস? আমি কি করে জানবো বলো, মানে জানা সম্ভব? আরে বুলা মাসি, সুগারে চেহারার কি ছিঁড়ি করেছে না ভাবতেই পারবি না। আচ্ছা তাই? ওর মেয়ে খুশি আছে না রে? আরে ওই যে ছোটোবেলায় এসে নাচ দেখাতো আমাদের বাড়িতে। হ্যাঁ, তার আবার কি হলো? বিয়ে? ধুৎ, ওইটুকু মেয়ের আবার বিয়ে কি? ও চান্স পেয়েছে ফেসবুকে। চান্স পেয়েছে মানে? চাকরি? না না, ওর নাচ উঠেছে ফেসবুকে, সবাই দেখছে ফেসবুকে, প্রশংসাও করছে। উফ মা, তুমি সন্ধেবেলা গলা সেধো, আমি মোবাইলে তুলে পোস্ট করে দেবো, কোন রাখছি। আর একটা উপকার করে দে না বাবু, তাড়াতাড়ি বলো তো, একটা ট্যাক্সিওয়ালা ডেকে দে না বুলা মাসির জন্য। ট্যাক্সিওয়ালা ডাকবো মানে? আরে আমি তো অফিসে একটা এখন মিনিট, এখান থেকে কি করে আমি? ওমা, তোদের একটা চেনা ট্যাক্সিওয়ালা আছে না, ফোন করলেই যে দোরগোড়া এসে হাজির হয়। আরে মা, ওর মাই গড, ওটা একটা ট্যাক্সি ড্রাইভার না, ওটা একটা সার্ভিস, ওলা। আরে ওই একই হলো, আমাদের টাইমে ট্যাক্সি ওলা বলতাম, এখন নয় ট্যাক্সি বাদ দিয়ে ওলা বলছিস। শোনো, তোমায় না পরে আমি এসব গিয়ে বোঝাবো মা, এখন আমি প্লিজ দে না বাবু ডেকে, এই দুপুর রৌদ্রে কীভাবে যাবে বল। আর শোন না, তোর একটা ছেঁড়া জিন্স ছিল না ডিভানের ওপর, ওটা দিয়ে একটা টিফিন ক্যারিয়ার নিলাম স্টেনলেস স্টিলের। আরে মা বোঝো, জিন্সটা তো নতুন, ওটা ছেঁড়া না, ওটা বুলেট ওয়াশ। তুমি কোন আকেলে কি করো বলো তো ওটা তুমি? ও মা, ওটা নতুন কী করে বুঝবো বল? এ বাবা, আসলে আগের টিফিন ক্যারিয়ারটা তো তেবড়ে গিয়েছিল। আরে তা বলে তুমি একটা ব্র্যান্ডেড জিন্স ওরম হট করে? রাগ করিস না বাবু, তোকে হরলালকা থেকে একটা ফুল প্যান্ট কিনে দেবো। না না, আমার ফুল প্যান্ট লাগবে না। কোথায় কেলভিন ক্লাইনের জিন্স আর কোথায় তোমার টিফিন ক্যারিয়ার? টিফিনের কথায় মনে পড়লো, চিঁড়ের পোলাওটা খেয়েছিস? তুই মিষ্টি মিষ্টি ভালোবাসিস বলে আমি একটু কিশমিশ দিয়ে, মা হ্যাং ইউর কিশমিশ, এই কাজের সময় এক গাদা বকর বকর করে, আমার এই ক্যারিয়ারটা তোমার জন্য বরবাদ হয়ে যাবে একদিন। আরে ওই জন্যই তো টিফিন ক্যারিয়ারটা কিনেছি বাবা, দেখবি গরম গরম লুচি আলুর দম দেবো, অফিস শুদ্ধ সবাই একবারে খাবে। উফ, ক্যারিয়ার মা, আমি রাখি। রাখ বাবা রাখ, খালি ওই চেনা ট্যাক্সিওয়ালাটাকে একটু খবর দিয়ে দে বাবু, সেই বেহালা যাবে ওরা। ওকে তুমি রাখো, আমি বুক করে দিচ্ছি। আচ্ছা রাখছি। আচ্ছা রাত্রে কি মুলোর পরোটা খাবি কালকের মতো? মা প্লিজ রাখো, বুক করতে দাও ট্যাক্সিটা। তোর না এই হাঁক পাক করা ছোটোবেলা থেকে স্বভাব, যেন আর কেউ কাজ করে না। তুই কি উত্তম কুমারের থেকেও বেশি ব্যস্ত বল? ফোন কেটে যায় তখনকার মতো। বিজি বডিরা আবার নতুন কোনো স্ট্র্যাটেজি প্ল্যানিং নিয়ে মিটিংয়ে বসে। ব্রেনস্টর্মিং, এই ঝোড়ো ভাবনা চিন্তায় আবার ছেদ ফেলে মা কলিং। আবার কি হলো? শোন বাবু, ভালো খবর, বুলা মাসি পৌঁছে গিয়েছে রে বেহালায়। হ্যাঁ, তো পৌঁছে যাবে তাই তো কথা ছিল নাকি? হ্যাঁ পৌঁছেছে, অনেকবার করে যেতে বলেছে, তোকে 2 হাত ভরে আশীর্বাদ করেছে, আর তোর ট্যাক্সিওয়ালাকে চা মিষ্টিও খাইয়েছে। আমার ট্যাক্সিওয়ালা মানে? আরে বাবা, ও তো টাকা নিতে চায়নি। কি ভালো, যতবার বুলামাসি ব্যাগ থেকে টাকা বের করে দিতে যায় ততবারও বলে নেই মাঝি। ওদের কতটা গর্ব হলো বলতো যখন টুবানের চেনা ট্যাক্সিওয়ালা বলে টাকা নিল না। মা, ওটা তো পেটিএম থেকে যাবে। উফ, তুমি তো মাথাটা আমার পুরো খারাপ করে দেবে। তা বলে ওকে মিষ্টি খাওয়াবে? তোমাদের ফ্যামিলির কি সবাই পাগল? পরের বারও ওকেই ডাকিস বাবা, খুব ভালো নির্লোভ মানুষটা। আরে নিকুচি করেছে নির্লোভের। ফোন কেটে দিই আমি। কাটতেই পেটিএমের স্টেটমেন্ট ভেসে ওঠে স্ক্রিনে। নিজের মনেই হাসতে থাকি। মার ওপর অনেক রাগ করতে গিয়েও পারি না। এই যে এত লোকের ভালো করতে চাওয়া একজন, নতুন পৃথিবীর সম্পূর্ণ বাইরে অবস্থান করা একজন, ভীষণভাবে কথা বলতে চাওয়া একজন, জগৎ ও সংসারের যাবতীয় কুশল বার্তা জানান দেওয়ার একজন, আফটার অল আমাদের সবার কাছে ওই একজনই আছে। আমার ব্যস্ততা সারা পৃথিবীর ব্যস্ততা নিয়ে, তার ব্যস্ততা তার সারা পৃথিবী মানে আমাকে নিয়ে। কাজের মধ্যে ফোন এলে বিরক্ত হই, কিন্তু অনেকক্ষণ ফোন না এলে তাহলে খচখচ করে কেন মন? অসম্ভব ভালো। তো এই আড্ডা হয়তো চলতেই থাকতে পারে, কারণ রাইট, এখনো তো অনেকগুলো কথা বছর বাকি, অনেকগুলো বছর বাকি। আমরা ভবিষ্যতে হয়তো সেই সময়গুলোকে আবার ধরার চেষ্টা করব। আজকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার। থ্যাংক ইউ।